চলুন যাওয়া যাক ভেতরে। চলে এসেছি ভেতরে, কি পাচ্ছেন সমস্ত কিছু রয়েছে সাজানো। চলে এসেছি আজ তার বাড়িতে। কার বাড়ি জানেন? ঢুকতে ঢুকতে আপনাদেরকে দেখালাম, হ্যাঁ, স্বাগতাদি। স্বাগতাদির বাড়িতে বসে আজ কথা বলবো তার সঙ্গে, কারণ আজকের দিনটা এমনই একটা দিন যে দিনটা অবশ্যই আপনাদেরকে বলেছিলাম একটা স্পেশাল এপিসোড দেখাবো, অবশ্যই তাকে নিয়ে স্পেশাল এপিসোডটা। তো যে রবীন্দ্রনাথকে নিয়ে তিনি এত চর্চা করেছেন, একলা গীতবিতান যার, তার সম্বন্ধে কথা আজকের দিনে বলবো না তো কি অন্য কোনো দিনে বলবো, ঠিক এক্স্যাক্টলি। এবং সেই জন্যই আজকের এই স্পেশাল। সত্যি দিদি, আজ তোমার বাড়িতে এসে ভীষণ ভালো লাগছে। এবং সব থেকে বড় কথা যে জিনিসটা, সেটা হচ্ছে যে তোমার সান্নিধ্য পাওয়াটা শুধু আমার নয়, আমার চ্যানেলের প্রত্যেকের একটা ভীষণ ভালো লাগা। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে পেয়েছি তোমার কাছে, তোমার সঙ্গে কথা বলবো বলে বসেছি, খুব খুব ভালো লাগছে। তবে প্রথমে সব কিছুর মাঝে আমার যেন মনে হচ্ছে তোমাকে একটি প্রশ্ন করি। তার কারণ হচ্ছে যে সবাই দেখি তোমাকে আকাশ বলে বলেন, বা আমার ইউটিউবে বা সব জায়গায় দেখেছি, তো সেটা কেন? ওই আকাশ, ওই নামটা ছিল আমার কপালে, এক কথায় বললে সেটাই। যে নামকরণ তো আমরা তো নিজের নামকরণ নিজে করতে পারি না। যখন জন্মের পরে বাবা মা দেন, ঠাকুমা ঠাকুরদা দেন। তো আমার স্বাগতা লক্ষ্মী নামটাও কেউ দিয়েছিলেন, সেই জন্য স্বাগতা লক্ষ্মী। তো আকাশ নামটা যিনি বা যারা দিলেন তারা আমার থেকে অনেক বড় নয়, ছোট্ট। তারা 5 বছর বয়স, তখন যে সময় কথা বলছি, প্রায় 25 বছর আগের একটি ছোট বাচ্চা। সে হঠাৎ একদিন এসে বললো যে তুমি যে গান করো, তুমি যে গান লেখো, তোমার গানে এত আকাশ আকাশ কেন, তুমি কি আকাশ? তো এইবার বেশ কিছু আরো 15-20 জন ওই রকম একই বয়সী, সব 7-8, তারা সবাই বললো আকাশ আকাশ আকাশ। তো এই করতে করতে আকাশ আকাশ আকাশ। আমি নিজে খুব আকাশ প্রেমী। আমি 3 তলার ফ্ল্যাটে, মা বলতেন যে আমার ভীষণ প্রচন্ড বিপজ্জনক লাগতো যে বাচ্চা ব্যালকনির রেলিং এর একদম টপ ওইটা ধরে উল্টো করে আকাশ দেখে। আমি মাথাটাকে উল্টো করে, ভয় পাওয়ার জন্যে, মাথাটা একদম উল্টো করে আকাশ দেখতাম। আর বড় বয়সে বা বুড়ো বয়সে ছাদে গিয়ে, বাড়ির ছাদে গিয়ে মাদুর পেতে আকাশের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম যে মেঘরা কি যাচ্ছে আসছে, এই মেঘলা হয়ে যাচ্ছে। আকাশ দেখা আমার একটা শখের। এবং মানুষের মুখ দেখতে দারুণ লাগে। ঠাকুর দেখতে বেরিয়ে, ঠাকুর দেখেছি কম, মানুষের মুখ দেখতে বেশি ভালো লেগেছে। তো সেই রকম আকাশ দেখতেও খুব ভালো লেগেছে। তো ওই রকম ইনসিডেন্টালি সেই ছোট্ট বাচ্চা আকাশ দিল। তারপরে অনেক বড় বাচ্চা, তারপরে এখন অনেক টেলিভিশনে যখন ইন্টারভিউ দিতে যাই, অ্যাঙ্কাররা বলে আকাশ। আমাদের ফিল্ম স্টার জিৎ, ওর সঙ্গে আলাপ হয়েছিল, জিৎ বললো আমি কিন্তু তোমায় আকাশ বলবো। আর নবনীতা দেব সেন, প্রিয় নবনীতা দি, এবং স্যার ডক্টর শ্রী অমর্ত্য সেন, সবাই আমাকে আকাশ বলে। এক্স্যাক্টলি, সত্যি তুমি আমাদের সকলের কাছে আকাশ। আমার মতে তুমি একজন স্বয়ং সিদ্ধা। তো সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে রবীন্দ্রনাথের যে গীতবিতান, সেটা তুমি পুরোটা নিজে করেছো, সমস্ত গান তার তুমি করেছো, এবং সেই জায়গা থেকেই বলছি যে একলা গীতবিতান, এটা কিভাবে এই অসম্ভবকে তুমি সম্ভব করলে, সেটা যদি একটু সম্ভব হয়। ওটা তো আগে থেকে ঠিক থাকে না। যখন কোনো অসম্ভব সম্ভব হয়, আমরা যারা দেখি বা শুনি তারা রেজাল্টটা দেখি, কেমন রেজাল্টটা দেখে বলি যে এটা সম্ভব হলো। যখন প্রথম শুরু হয় তখন কিন্তু আমাদের মনে হয় এটা হবে না, নাও হতে পারে, একটা প্রবাবিলিটি থেকে যায়। কিন্তু এইটা শুরু হয়েছিল, আমার একটা অসুখ করলো, চোখের অসুখ করলো। তারপর শেষ পর্যন্ত যেটা হলো, এই চোখের অসুখটা আমাকে পুরো গীতবিতান গাইবো এই ভাবনাটা ভাবতে বাধ্য করলো। এবং দেখা গেল যে আমি অসুখের কাছে, ডাক্তারবাবুর কাছে কৃতজ্ঞ থাকলাম। ডক্টর অভিজিৎ ঘোষ, 1 বছর ধরে আমার চিকিৎসা হয়েছিল, মূলত ডক্টর অভিজিৎ ঘোষ।
দেখেছেন, তার সঙ্গে ডক্টর প্রণব সরকার এবং আরো অনেক ডাক্তারবাবুরা। আমি হায়দ্রাবাদে এলবি প্রসাদেও গেছি 1 বছর পরে, যে আমার চোখটা ঠিক আছে কিনা। গান করতে গিয়ে চোখ দেখিয়ে এলাম, চোখ ঠিক আছে। কিন্তু এই যে 1 বছরের বেঠিক অবস্থা, সেই 1 বছরের বেঠিক অবস্থা বেঠিক বলি কি করে, কারণ এই 1 বছর চোখের অসুস্থতাতেই কিন্তু আমার পুরো গীতবিতান রেকর্ডিং হলো ঠিক 3.5 মাসে। অ্যাকর্ডিং টু রেকর্ডিস্ট 85 দিন, 80 ডেজ না। অনেক জায়গাতে আমি এর মধ্যে কোথাও প্রাইজ নিতে গেছি বা কেউ বলছেন আমার সম্পর্কে। 80 ডেজটা সবার আসে, তার কারণ জুলে ভার্নের ওই সেই উপন্যাসে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। আমি তাদের বলি যে না, আমার 20 ডেজ নয়, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অফ রবীন্দ্রসঙ্গীত ইন 85 ডেজ। আমার কিন্তু আরো 5টা দিন বেশি লেগেছে। তো এটা যখন হয়ে গেল, আমার সত্যি নিজের কাছেও খুবই অবিশ্বাস্য লেগেছিল। আর আমি সারা জীবনের কান্নাটা কেঁদে নিয়েছিলাম। যেদিন গান শেষ হয়েছিল তারিখটা হচ্ছে 23শে জুন, মানে আমি 25শে বৈশাখ পার করে গেছি, তখনও আমার গান কিন্তু চলছে। একদিন প্রথম 10টা 15টা করে গান হতো, কোনো সময় 50-60টা হয়েছে, মানে এক দিনে 50-60টা করে হয়েছে, না হলে তো এগোবে না। এবং স্বরলিপি দেখছি, গান যে আমার জানা তা নয়, আমার 400 গানই মোটামুটি জানা, সুতরাং বাকি গানগুলো আমার অজানা। আমি স্বরলিপি দেখছি গাইছি, স্বরলিপি দেখছি গাইছি। মানে কোনো এক সময় আমার নিজেকে খুব ইমোশনাল রোবট মনে হতো, যে আমি দেখি সঙ্গে সঙ্গে গাইতে পারছি। মানে ফার্স্ট রিডিং যে গান আমি জানি না, সেখানে প্রথমবার গেয়েই আমার সেটা রেকর্ড হয়ে গেছে। যার জন্য আমি শুনতে খুব ভয় পেতাম প্রথম দিকে আমার নিজের একলা গীতবিতান। আমার মনে হতো প্রচুর ভুল ভ্রান্তি থাকবে, কারণ ফার্স্ট রিডিং কখনো খুব কারেক্ট হতে পারে কি? তো সবাই ইউটিউবে যেটা শোনেন, এটা আমার বলবার কথা, আজকের দিনে তুমি এসেছো। এটা বলি যে বেশিরভাগ গান প্রায় সবকটি গানই ফার্স্ট রিডিং, মানে একবার গেয়েই সেটা রেকর্ড হয়েছে। সেটাই কারণ আমি তো তখন জানি না বেশি অসম্ভবকে সম্ভব হবে কিনা, সেটাও জানি না। এবং এটা যে মানুষজনের কাছে পৌঁছবে, এটা যে ইউটিউব বলে একটি জায়গা থেকে, একটি স্থান থেকে সারা পৃথিবীর মানুষ সেটা শুনবেন, এবং রাস্তায় কেউ আমাকে থামিয়ে বলবেন, কি দোকান বাজারে আমাকে থামিয়ে বলবেন যে আপনার এই গানে আমরা কি উপকৃত। আমরা সমস্ত গান আমাদের হাতের মুঠোফোনে এখন আপনার গান। আমরা কোনো গানে আমরা আটকে গেলে ঠিক আছে, স্বাগত লক্ষ্মীদীপটা শুনে নাও বা আকাশেরটা শুনে নাও। তখন মনে হয় যে সত্যি সত্যি এটা বোধহয় সব পেয়েছি রাসর। আমি নিজেও পরবর্তীকালে উপকৃত হয়েছি। সব গান তো মনে রাখা সম্ভব না। আমি আটকে গেলে আমিও মাঝে মাঝে, আমি নিজের গান শুনতে একদম ভালোবাসি না। আমি আমার অভ্যাস অনুযায়ী, আমি নিজের বাদ দিয়ে আমি সবসময় আমার পূর্বসূরীদের গান শুনে আমি গান তুলি এখন। কিন্তু সব গান তো পূর্বসূরীদের রেকর্ড ছিল না বা নেই, তো তখন আবার স্বাগতা লক্ষ্মীর ভান্ডারে আবার হাত দিতে হয়। খুবই অপছন্দের আমার, হাত দিতে হয়। তো এইরকম ভাবে অসম্ভব যে সম্ভব হলো, সেটা ওই মার্চ মাস থেকে শুরু হয়েছিল। 25শে বৈশাখ পার করে সেই 23শে জুন আমি শেষ গান গেয়েছিলাম, কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই, তোমার আপন খেলার সাথী করো, তাহলে তো আর ভাবনা তো নয়। সুখের জন্য মানুষ নিশ্চয়ই কাঁদে, একটা ভালো লাগা থেকে কান্না আসে। আর দুঃখে তো স্যাটিসফাইড না হলে কান্নাটা আসে সবার আগে। আর একটা কান্না আসে যে কারুর একটু ভালো করতে পারলে। তো এই সমস্ত ফেজ গুলো পার হয়ে যে লেয়ারটা আমাদের কাছে আলটিমেটলি থাকে এবং পার্মানেন্ট হয়, সেটা আনন্দ। সমস্ত স্বামীজি মহারাজদের নামের পেছনে থাকে আনন্দ। তো আনন্দই হচ্ছে শেষ কথা, যেখানে শোক সুখ কোনো কিছু ক্ষণস্থায়ী না, অল পার্মানেন্ট। তো সেই আনন্দটা পেয়েছিলাম এবং একদম সেরা কান্না কেঁদে নিয়েছিলাম, একদম হাউমাউ করে। রবীন্দ্রনাথকে বললাম যে আমি আমার এ জন্মের বাবাকে আমি বঞ্চিত করে কেন, আমি ক্লাসিক্যাল ঘরের মেয়ে। বাবার খুব দুঃখ হচ্ছিল যে আমি ক্লাসিক্যাল পড়লাম না, কারণ বাবার ধারণাই ছিল যে
ইচ্ছে ছিল, ধারণা ছিল যে আমার মেয়ে ক্লাসিক্যাল গান গিয়ে একটা জায়গায় যাবে। তো পিওর ক্লাসিক্যালে আমি ভেতরে ভেতরে রইল আমার ভালো লাগা। এখনো আমি একটু একটু গাই, আড়ালে গাই, কখনো কখনো আমার সাধ্য মতো আমি ভয়েস ট্রেনিং যখন করাই, বাবার কাছে যে কটি রাগ রাগি আমি শিখেছি এগুলো আড়ালে থেকে গেল। কিন্তু যেটা একেবারে যেটাকে নিয়ে আমি ঘর করলাম, সংসার করলাম, সেটা রবীন্দ্রনাথ। তো আমার এ জন্মের বাবাকে একটুখানি দুঃখী করে আমি আমার অন্য কোনো জন্মের বাবাকে আমি অগ্রাধিকার দিলাম। আমার এ জন্মের বাবাকে একটুখানি দুঃখী করে আমি আমার অন্য কোনো জন্মের বাবাকে আমি অগ্রাধিকার দিলাম, তাকে নিয়েই বেশি। এবং অদ্ভুতভাবে তার পরিচয়ই আমি বেশি পরিচিত হলাম। এটা আবার কখনো কখনো সুখের কারণ হয়নি, কারণ কোথাও আমি গজল গাইতে গেলেই বলবে, না স্বাগতা লক্ষ্মীদি আপনি একটুখানি রবীন্দ্রসঙ্গীত করবেন। রবীন্দ্রসঙ্গীত আমার কাছে ওই সিংহাসন, সিংহভাগ আমার আমার পরিচয়। তুমি আমায় দিয়েছো পরিচয়, তোমারে আমি নমি। রবীন্দ্রনাথই আমার সংসারে। ছোট একটা আবৃত্তি একটু শুনতে পেতাম, খুব ভালো লাগলো। যে আমার প্রেম, তার একটা কবিতা থেকে বেরিয়ে আসতেই পারে। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো উনি লিখেছেন, আর ওনাকে আমি একটা ফেরত দিতে চাই, বলতে চাই, অন্ধকারের উৎস থেকে যেই মেলেছি নয়নটিকে, আলোক ধেনু আলোর গান রবীন্দ্রনাথ জাগিয়ে যান। রোজ সকালে, রোজ বিকেলে, আকাশ রবি ক্লান্ত হলে, সন্ধে হবার শেষ সীমানায়, মন খারাপে সব হতাশায়, যেমনি ঘনায় রবির গান, যুক্তি তক্ক ছত্রখান। সবাই ভাবে আমার রবি, রবি কিন্তু বোঝেন সবই। হয়তো কখন ভাবেন হেসে, এখন যদি দাঁড়াই এসে এই সময়ের সিঁড়ির ধারে, হাতটি রেখে হারে রে, পারবে ছুঁতে আমায় কি আর, রবির আলোয় সব একাকার। তোমাদেরই লোক তো আমি, সাধারণ কি নামি দামি, সবার জন্যে সদাই আছি, নেই ছোঁয়াছুঁই বাছাবাছি। তাই তো বলি ঠাকুর গো, আমরা নেহাত অযোগ্য, ধোয়াও তোমার আলোর সাথে, সুকণ্ঠে এই সুপ্রভাতে, আলোক ধেনু আলোর গান, ভুলিয়ে যত অসম্মান, বাদ বিবাদ আর কুমন্ত্রণা, রবীন্দ্রনাথ আর রেখো না, দিন যেন আর না হয় বিষাদ, দুমড়ে মরুক কালোর গরাদ, মুক্তি কেবল তোমার সুরে, তোমার বাণী ফিরে ফিরে। ঝর্ণা ধারা আলোর গান, ধোয়াও মোদের, বাঁচাও মান, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, বিরস মনে রং লাগিয়ে, এইটুকু যে প্রার্থনা রবি ঠাকুর, আর কিছু না। ভুলি যদি এ আন মনে, পালাই কোথাও অন্যখানে, ফের জনমে গান বিতান, রবি যেন জাগিয়ে যান, ফের জন্মে গীত বিতান, রবি যেন জাগিয়ে। সত্যি কি অপূর্ব, কি অপূর্ব। মানে তুমি তোমার ছোটবেলায় তোমার মায়ের কাছ থেকে, তোমার মা বাবার হাতে কাছে। খড়ি, আচ্ছা, মানে তুমি যে গান শিখেছিলে, মানে সেই যে তোমার হাতে খড়িটা আর কি, তো সেটা সম্পর্কে যদি তুমি আমার বলো আর কি। পিতৃদেব শ্রী পবিত্র দাশগুপ্ত, আর আমার মা সুব্রত। আমার আরেকজন গুরু। হ্যাঁ, তার কাছে যে আমি শিখেছি, যে বসে গান শিখিনি, কিন্তু গান শেখা মানেই শুধু সারেগামা পাধানিসা নয়। গান মানে একটা বোধ, গান মানে একটা রুচি, গান মানে একটা অনুভূতি। সেই সমস্ত কিছু উনি রান্না করতে করতে বা ওনার গানের খাতায়, কারণ উনি শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাস জর্জ দাদু তার ছাত্রী ছিলেন, যেহেতু ওনার গানের খাতার কাছেও আমি শিখেছি। ওনার মানে মায়ের যে গানের খাতাটা, সেটাও আমার গুরু। আর রবীন্দ্রনাথের গানের গুরু তো সকলেই জানেন। আমি সামনে বসে পায়ের কাছে গান শিখেছি, মায়াদি, শ্রদ্ধা মায়া সেন, মায়াদির কাছে গান না শিখলে আমার কিচ্ছু হতো না। এবং এরা ছাড়া আমার অসংখ্য গুরু আছেন, যাদের আমি মানে কর্ণমূল থেকে যাদেরকে নিয়েছি। মার কাছে তো আমি বসে গান শিখিনি কখনো। মার রান্না করতে করতে মা আমাকে একটা
রুচিবোধ দিয়ে দিয়েছেন, গান গুনগুন করছেন। তখন আমি বুঝেছি যে মা কাজী নজরুলের গানও তার পরিবারে, মায়ের পরিবারে, আমার মায়ের বাবা, দাদু এবং দাদুর পরিবার একটু ক্লাসিক্যাল ঘরের সঙ্গে তাদের একটা অভ্যাস ছিল। এবং একইভাবে আমার পিতৃদেব, তিনি লখনৌর মানুষ, তিনি লখনৌর এখন যে ভাতখান্ডা ইউনিভার্সিটি সেখানে তিনি পড়াশোনা করেছেন, তিনি সেখানে অল্প কিছুদিন শিক্ষকতা করেছেন। তবে আমি এবং আমার অগ্রজ দাদা, সেও ভারী গুণী একজন ব্যক্তিত্ব। আমাদের জন্ম কলকাতায়, আমার থেকে অনেক বড়, 15 বছর বড়। তো দাদার কাছে আমি আবার অন্য ধরনের গানের রুচি উপহার পেয়েছি। গানের নানান রকম গান, বম্বের গান বাজনা, হিন্দি গান, ইংরেজি গান, পাশ্চাত্য। দাদা নিজে পাশ্চাত্যের গান, রবীন্দ্রসঙ্গীত নিজে গাইতেন এবং নানান ধরনের গানে, গান মানে গানই, গানের কোনো জাত হয় না, গান মানে গানই। এবং এই যে বাবার ক্লাসিক্যাল, মার ক্লাসিক্যালের রুচিবোধ, অতুল প্রসাদ, রজনীকান্ত, কাজী নজরুলের গান মায়ের কাছ থেকে, দাদার কাছ থেকে সমস্ত রকমের গান, দেশ বিদেশের গান। তো আস্তে আস্তে আমি ওই আমার ঘর থেকে ভারতবর্ষ থেকে সারা পৃথিবীর গান, মানে যেটাকে ওয়ার্ল্ড মিউজিক বলে, সেই ওয়ার্ল্ড মিউজিকের অভ্যাস আমার বাচ্চা বেলাতেই হয়ে গেছে। সেই জন্যই আমার মনে হয় যে এটাই বোধহয় কারণ যে আমি, যেহেতু রবীন্দ্রনাথ যখন এত গান লিখেছেন, তিনি তো আমরা যা ইতিহাসে বা তার লেখা, তাকে নিয়ে যারা লিখেছেন তার জীবনীতে পড়েছি যে তিনি 50 বাড়ির গান তিনি শুনে তিনি এক্সপেরিমেন্ট করেছেন, অসংখ্য রকমের এক্সপেরিমেন্ট করেছেন, সেটা পাশ্চাত্য থেকে, আবার কীর্তন থেকে, আবার ওদিকে লোকগান থেকে, আবার ওদিকে ক্লাসিক্যাল থেকে, সেমি ক্লাসিক্যাল থেকে, কিছু তো বাদ দেয়। তো সেই জন্য আমার মনে হয় যে আমার হয়তো ওই সারা পৃথিবীর যে গান বাজনা, সেই গান বাজনা শুনে বা একটা সেই গান কণ্ঠে নেওয়ার চেষ্টা একটা ভেতরে ভেতরে ছিল, সেই জন্য তার বহিঃপ্রকাশটা বোধহয় রবীন্দ্রনাথের গানেই হলো। বুঝতে পারছি। আসলে দিদি, তোমার এত কিছু গুণের মধ্যে না, মানে বলতে হয় যে সেই জায়গাটা যে তুমি কিন্তু অনেক কিছু পারো, তো সেই জায়গা থেকে আমার খুব জানতে ইচ্ছা করছে যে তুমি খুব সুন্দর আঁকতে পারো, সেটা সম্বন্ধে যদি কিছু একটু বলো। ছোটবেলাতে ওই যে বললাম, আমি যখন আকাশ দেখেছি, আমি যখন মানুষের মুখ দেখেছি, আমার মনে হয়েছে দেখি তো আমি একটা লাইন দিয়ে সেটা কিছু করতে পারি, দিয়ে যদি একটা মানুষের মুখ আমার খাতার পাতায়, তো ওটা তো আলটিমেটলি ওটাকে আর্টই বলে। সেটা আর্ট হচ্ছে কিনা জানি না, কিন্তু আমি প্রথমে আমার স্কেচ দিয়ে শুরু হয়, তারপরে ছোটবেলায় রং নিয়ে খেলা করা ছিল, তারপর অনেক দিন আবার সেটা বন্ধ হয়ে গেল। তারপর আবার দেখলাম যে সহজে যে ছবিগুলো আমি মনে ভাবি, ছবি দেখি, কুড়েমি, তখন ভাবলাম যে আবার অনেক একটা খুব সুন্দর দৃশ্য, সেটাকে আমি সহজে কি করে আমি নিজে ক্যাপচার করতে পারি। তখন মনে হলো যে একটা লেন্স হচ্ছে শর্টকাট। আমি ছবি যদি নাও আঁকতে পারি, কারণ আমার এক্সিবিশনে যারা এসেছেন, আমার তো 10 বছর ধরে অনেকগুলো এক্সিবিশন, 11টা 12টা হয়ে গেল, তাতে অনেক বড় মানুষ, তারা পেইন্টার, তারা এসে দেখে বলেছেন যে তোমার তোলা ছবি, মানে লেন্স দিয়ে তুমি যেটা করেছো, সেটা দেখে মনে হয় যে এটা অনেকটা পেইন্টিং এর মতো বা স্কেচের মতো লাগে এক সময়। তো ওই ভেতরে যেগুলো ছিল, সেই ভেতরের যদি বলি যে আবেগ বাইরে আসতে চায়, সেই ফর্ম খুঁজে যায়, লেখালেখি আছে, সুর করা আছে, আরো অনেক কিছুই আছে, আমার খোলা মাঠ আছে, আমার খেলতেও ভালো লাগতো, একদম খেলাধুলাও ভীষণ ভালোবেসেছি, ক্রিকেট খেলতে, মানে সেই জিনিসটাও জানি। আমাদের দল ছিল, খেলাধুলো, মানে মাঠ পরিষ্কার, কথা মাঠ ভীষণ লাগতো। যেহেতু আমার সেটা, আমি আমার যে পাড়ায় আমি যে লোকালিটিতে থাকতাম, যেখানে বাস করেছে, আমার ছোটবেলা বেড়ে উঠেছে, আমি সেই পাড়ার কাছে কৃতজ্ঞ। ওই
সুনির্মল বসুর কবিতার মতো, যে আকাশ আমার শিক্ষা দিল উদার হতে বাইরে। বায়ুর কাছে আমি শিখেছি, আমি আমার পাড়ার কাছে শিখেছি। পাড়ার কাছে আমি কৃতজ্ঞ, কারণ সেই পাড়ায় ভীষণ ভাবে খেলাধুলা প্রীতি আছে। এরকম একটা পাড়ায় আমার জন্মদিন বেড়ে ওঠা, সিটিতে, সেন্ট্রাল সিটিতে আমি বড় হয়েছি। সেখানে ক্রিকেট ফুটবল ভীষণ ভাবে চল ছিল। তার জন্য প্রথমে ওই দাদাদের দেখেছি তারা খেলছে, আমার নিজের ইচ্ছে করলো। তার কারণ নিজেকে মেলে ধরা, নিজের আবেগটাকে মেলে ধরার জন্য যা যা হয় সবই খুবই ব্যর্থভাবে চেষ্টা করেছি। এবার কোনো কারণে গানটা আর কি একটু ব্যাটে বলে, গানটাই বেশি ব্যাটে বলে মানে একটুখানি নম্বর পেয়েছে। সেই জন্য মানুষজন আমাকে গানেতেই আমার পরিচয়, আমাকে গানের মানুষ বলি তো সবাই জানে। এখন ওই গান দিয়েই তো ক্রিকেট খেলি, আমি টেবিল টেনিসও খেলেছি। আমার মনের ইচ্ছে, আমার পরিবেশ আমাকে যা যা দিয়েছে, আমি যে গানের মানুষ বলে সবাই জানে, সে তো আমার পরিবারে, সেটাও তো আমার পরিবারের কাছ থেকে পাওয়া। সুতরাং সবই ওই 16 আনাই দিদি। এই পরিবারের থেকেই কথাটা আমার আসছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে আদ্যাস্তোত্র থেকে চিত্রাঙ্গদা, বা বলতে পারো সংস্কৃতের যে কোনো রকম শ্লোক তুমি এত সুন্দর এবং এত মানে স্পষ্ট উচ্চারণ করো, যেটা শুনলে সত্যি খুব মানে একটা অন্যরকম ফিলিংস হয়। তো সেইটা এই যে ব্যাপারটা মানে একজন সঙ্গীত শিল্পী হিসেবে এরকম একটা স্পষ্ট উচ্চারণ কিভাবে সম্ভব হলো, বা কিভাবে তুমি করতে পারলে, যদি তুমি একটুখানি জানো। ঠিক পাওয়া না, দারুণ জায়গা ধরেছো, তোমার প্রশ্নটা অসম্ভব সুন্দর, থ্যাংক ইউ। স্তোত্রর ব্যাপারটা কি করে এসেছে এটা আমার ঠিক জানা নেই। আমার যেটা আধ্যাত্মিক, আমাকে অনেক বছর আগে ঋতুপর্ণ ঘোষ আমাকে একটি বড় ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে তুমি তোমার কালী আর রবীন্দ্রনাথকে একসঙ্গে কি করে, তাই বলে এটা একটা ত্রিকোণ প্রেম আর কি, পরকীয়া নয়, পরকীয়া নয়, এটা ত্রিকোণ প্রেম। আমি খুব ভালো ট্যাকেল করি, মানে রবীন্দ্রনাথ হচ্ছেন নিরাকার, আরেকটা হচ্ছে কালী, মানে সংস্কৃত মন্ত্র যখন বলো নিশ্চয়ই তোমার কাছে সেটা থাকে। তো সবসময় আমি যে সাকার ভেবে আমি আমার মন্ত্র, আমি যখন নিজেকে প্রস্তুত করি, আমি নিজে ভীষণ শক্তি পাই। আমি যখন আদ্যাস্তোত্র করি তখন আমি ভীষণ শক্তি পাই। আমি আদ্যাপীঠের যে মন্ত্র যেটা আমি করি, শ্রীনুবৎস ব্রহ্মস্বামী বা ওম রিং ব্রহ্মাণী, সেটা প্রথম আমি আদ্যাপীঠে গিয়েই ওদের বইপত্র থেকে আমি ওটা পাই, এবং অন স্পট যে সুর করি সেই সুরই এখন সারা পৃথিবী সেই সুর শোনে। ওটা ওখানে বসে তৈরি হয়েছিল। এটার তো ব্যাখ্যা নিশ্চয়ই একটা ঐশ্বরিক ব্যাখ্যা আছে, কিন্তু সেখান থেকে যদি আর একটু সরে আসি একটু বিজ্ঞানের দিকে, আমি বলবো যে রবীন্দ্রনাথ তো আমাকে সবসময় শক্তি দিচ্ছেন। মানে আমার কাছে রবীন্দ্রনাথের গানও মন্ত্র, সংস্কৃত আদ্যাস্তোত্র আমার মন্ত্র। তো কিন্তু এই আদ্যাস্তোত্র যিনি তৈরি করেছিলেন অন্নদা ঠাকুর, ওটাই আমার যত যাবতীয় পরবর্তীকালে আমি যত সংস্কৃত মন্ত্র পড়েছি, এটা তার শুরুয়াত। আমার মনে হলো যে আমি আমার সংস্কৃতকে বললে আমি নিজে কোথাও একটা শক্তি পাচ্ছি, আমি শক্তি দিতে চাইছি মানুষজনকে, অথচ দেখলাম আমি যতটা দিতে চাইছি তার ডবল আমি ফেরত পাচ্ছি নিজে, কারণ আমি ভীষণ নিজেকে আরো বেশি এনার্জেটিক। তো এটা সংস্কৃত শব্দের একটা মানে কি বলবো, তার ক্ষমতা, যে সংস্কৃত বললে ডবল শক্তি ফিরে আসে। তো এখন যেটা আমার মনে হয় যে মা তো আছেনই, মায়ের নাম করলে ন্যাচারালি, রবীন্দ্রনাথও বলেছেন আমি তোমারই নাম বলবো নানা ছলে, মার কথাই বলেছেন, শিশু যেমন মাকে নামের নেশায় ডাক। তো প্রথম নামের নেশাতেই ডাকছিলাম সংস্কৃতে। এখন বুঝি যে এই যে অন্নদা ঠাকুর, যিনি ডিসাইপল অফ আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ঠাকুরের তিনি শিষ্য, তিনি বেসিক্যালি ছিলেন একজন আয়ুর্বেদ সায়েন্টিস্ট, আয়ুর্বেদ নিয়ে তিনি কাজ করেছেন। তো তার মানে তিনি কোথাও ডাক্তার, সেই ডাক্তারই, আমার ধারণা যে সেই ডাক্তারির একটা কোথাও
নয়িংলি বা আননোয়িংলি তিনি যে মন্ত্র, যে মায়ের নাম যে উনি তৈরি করেছেন সংস্কৃতে, প্রত্যেকটা শব্দ প্ল্যানফুলি করা, মানে পরিকল্পিত। মাঝে মাঝে রবীন্দ্রনাথের গানের কথা দেখে বলি, কি করে লিখলেন, আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মরে। মানে এটা ভাবলে অবাক হতে হয়। এরকম শত শত গানে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ আকাশ বাতাস থেকে একটা রিয়েলাইজেশন পেয়েছেন, আর সেটাকে একটা গানের চেহারায় ছেড়ে দিয়েছেন। এবার যে বুঝবে বুঝবে, যে বুঝবে না সে বুঝবে না। সেটা যে বুঝতে চায় তাকে ভাবাবে, তার নানান অনুভব, তার থেকে আবার সে আরেকটু কিছু বার করে আনবে। আমার মতো ডিটেকটিভের পাল্লায় যে রবীন্দ্রনাথ পড়বেন, রবীন্দ্রনাথ নিজেও হয়তো জানতেন না, কারণ রবীন্দ্রনাথের গান নিয়ে রামায়ণ হবে রবীন্দ্রনাথ নিজেও করেননি। রবীন্দ্রনাথের গান নিয়ে পুরো রামায়ণ, 41টা গান নিয়ে রামায়ণ তৈরি হয়েছে। তো সেটাও তো হওয়ার কথা। গান এবং ভগবত গীতার সংলাপ নিয়ে আমি একসঙ্গে গীতবিতান নয়, গীতা বিতান, সেটাও একটা আমার মস্তিষ্ক প্রসূত। যদিও জানি এটা ওপরওয়ালা বা রবীন্দ্রনাথ তাদেরই আশীর্বাদ, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে বিজ্ঞান থেকে যায় রবীন্দ্রনাথের নিজের গানের মধ্যেও আমরা সেই বিজ্ঞানের সারা। অন্নদা ঠাকুর যে স্তোত্র সৃষ্টি করেছিলেন, এখন আমি বুঝি আমার অসংখ্য রোগ এবং সার্জারি নিয়ে আমি যে পথ চলছি, যে ভালোভাবে চলছি তা নয়, কিন্তু চলছি, চলাটা থামেনি। তাতে আমার মনে হয়েছে এই অক্ষর, গীতাতে আছে অক্ষর ব্রহ্মযোগ, 18টা যে অধ্যায় আছে, একটি অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ। সেই এই আদ্যাস্তোত্রের অক্ষরের মধ্যে এমন কিছু আছে, যেভাবে উনি সাজিয়েছেন আদ্যাস্তোত্রকে, এই শব্দ বা অক্ষরের মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের, যেটা ব্লাড সার্কুলেশন, আমাদের যে নাড়ি আছে, বলা সুষুম্না, সেই নাড়িগুলোকে কিন্তু নাড়ায়। এটা আমার বিশ্বাস, কারণ আমি দেখেছি এই মন্ত্র উচ্চারণ করলে আমি যে উজ্জীবিত হলাম, সেটা অনেক সময় আমার যেটা পেন কিলার খেলে হয়তো যে যন্ত্রণাটা আমি ভুলে যাওয়ার কথা, ফর দ্য টাইম বিং, কিছুক্ষণের জন্য, আমি আমার এক্সপেরিমেন্টের এটা আমি দেখেছি যে আমি প্রচন্ড যন্ত্রণায়, আমি যখন স্টেজে, আমি পারবো না, আমি জানি যে এটা মানে অসম্ভব, আমি পারবো না। এটা ঘটেছে বহু বছর আগে এলএতে, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এলএতে আমার একটা প্রোগ্রাম ছিল, লস এঞ্জেলেস, মানে লস এঞ্জেলেস। সেখানে মমতা শঙ্কর, মানে মোমোদি, আমাদের মোমোদির সেকেন্ড হাফ, আমার ফার্স্ট হাফ। আমি অসম্ভব অসুস্থ, এবং আমার 2টো ইঞ্জেকশন দেওয়ার পরে আমাকে স্টেজে তুলে দেওয়া হয়েছে, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, এবং আমার যে কোনো সময় লস এঞ্জেলেসের মতো জায়গায় একটা হাউসফুল শো হচ্ছে বঙ্গ সম্মেলন, প্রচুর মানুষ তাকিয়ে আছেন যে এবার স্বাগতা লক্ষ্মীর অনুষ্ঠান শুরু হবে এবং আদ্যাস্তোত্র দিয়ে শুরু হবে। আমি একটা প্রচন্ড কষ্ট যন্ত্রণা নিয়ে উঠলাম। মোমোদি আমাকে একটা জিভে একটা ঠাকুরের কিছু একটা লাগিয়ে দিলেন, এবং আমার বিশ্বাস যে আমি পারবো। আমি পুরো আদ্যাস্তোত্রটা করলাম, আমার একটুকু আমি যন্ত্রণা আমি কোনো মানে অনুভবই করলাম না। আমার মনে হলো যে আমার কি কোনো যন্ত্রণা ছিল, তার মানে নিশ্চয়ই এমন কিছু শক্তি আমাকে ওটা সাহায্য করলো, যেটা আমাকে ওই একটা খুব নামি দামি পেন কিলারের জায়গা নিয়ে গেল। তাহলে তো আমার এটা তো বিজ্ঞান, শরীর বিজ্ঞান, যে আমাকে ভুলিয়ে দিচ্ছে কিছুক্ষণের জন্য। তো আমি ওইটাই বলতে চাইছিলাম যে এটাকে বোধহয় বলে মন্ত্র শক্তি। তবে রবীন্দ্রনাথ গানেও, প্রতিটি গানেই এই মন্ত্র শক্তি বিরাজমান। যেমন একটুখানি যদি শোনা যায়। আমার না বলা বাণীর ঘন জামিনের মাঝে, আমার না বলা বাণী তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণী নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে
লুকায় বেদনা, অঝরা অশ্রুনিরে আমার লুকায় বেদনা, অশ্রুত বাঁশির হৃদয় গহনে বাজে 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 আমার না বলা বাণী। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান, ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। পরাণের সাজি সাজাই খেলার ফুলে, জানি না কখন নিজে বেছে লও তুলে লও তুলে, অলখ আলোকে নীরবে দুয়ার খুলে তুমি অলখ আলোকে, প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও মোর কাজে আমার না বলা বাণী। ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী। এই গানটা পূজা পর্যায়ের গান, হ্যাঁ, কিন্তু পূজা পর্যায়ের গান বলে কি হবে, এটা আমি বলি এটা পঞ্চ ইন্দ্রিয় বন্দনা। আমাদের যে পাঁচ ইন্দ্রিয়, যে কোনো শ্লোক একটুখানি। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা